আসসালামু আলাইকুম দর্শক, দুটি কথা বলার জন্য, সে কথাগুলো হচ্ছে ভারতের অর্থনীতি, বর্তমান অর্থনীতির হালচাল নিয়ে একটু কথাবার্তা বলার জন্য একটু আসলাম। ভারতীয় মিডিয়া আমাদের সাথে প্রচুর প্রপাগান্ডা, মিথ্যা ছড়ায় সারা দুনিয়াতে বাংলাদেশের ঘটনা নিয়ে। তাদের ইসকন কার্ড খেলতে গিয়ে তারা ফেল হয়ে গেছে, তাদের ওই কার্ড আর কার্যকর হয় নাই, ইসকন কার্ড খেলতে গিয়ে। এরপরে চিন্ময় ইসকন কার্ড, এরপরে সংখ্যালঘু নির্যাতন, এই কার্ডও খেলতে গিয়েছিল, কিন্তু লাভ হয়নি। এগুলো খুব বেশি লাভ তাদের হয়নি, লাভের মুখ তারা দেখে নেই। এগুলো বাইরে ইউরোপ আমেরিকাতে এগুলো সব কিছু প্রকাশ হয়ে গেছে। সত্যটাই জেনেছে, সবাই জেনেছে আসলে সত্যটা কি। তো সেটা যেটা বলছিলাম আমি, ভারতের অর্থনীতি, এই যে অহংকার করে এক হাসপাতালের ডাক্তার ঘোষণা দিয়েছিল বাংলাদেশের রুগী আমরা আসলে চিকিৎসা দিব না। বাবা, মনে হয় দুনিয়াটা খালি তোমাদের, আর চিকিৎসক খালি তোমাদের আছে, আর দুনিয়াতে কোনো জায়গায় চিকিৎসা হয় না। দুনিয়ার কোনো জায়গায় লোক চিকিৎসা ছাড়া রয়েছে? হ্যাঁ, এমন কোনো দেশ নেই যেখানে চিকিৎসা নেই। প্রত্যেকটা দেশে চিকিৎসক আছে, কম আর বেশি। এত অহংকার আসাটা ভালো না। অহংকার করেছে, এখন অহংকারের পরিণতি তোমাদের বহন করতে হবে। সে অহংকারের ফলাফল তোমরা পাচ্ছ এখন তোমরা অহংকারের ফলাফল। তো যেটা বলছিলাম, সেই চিকিৎসা ভিসাটা বন্ধ করে দিয়েছে। আমাদেরকে দিবে না, আমাদেরকে চিকিৎসা করবে না, বাংলাদেশে কোনো রোগী চিকিৎসা করবে না। এত ধনী ভারত, সিঙ্গাপুর, ভারত হচ্ছে সুইজারল্যান্ড, এত ধনী। সুইজারল্যান্ডের কথা নাম মনে আসলো। সুইজারল্যান্ডে দেখেন, সুইজারল্যান্ডে যে সুযোগ সুবিধা ভারতকে দিত, এই 2 মাস, 2.5 মাস, 3 মাস আগে সেই সুযোগটা ক্যান্সেল করে দিয়েছে সুইজারল্যান্ড। সেই ছুটিটা, সেই সুযোগটা পুরো ক্যান্সেল। সুইজারল্যান্ড পুরো ক্যান্সেল করে দিয়েছে সেই সুযোগটা। এরপরে কি হলো, ভারতের কিছু আমেরিকারা এখন বা অবৈধ ভারতীয়দেরকে হাত পাইয়ে শিকল রেখে বেঁধে দেশে ফেরত পাঠাচ্ছে প্লেনে করে। ট্রাম্প জিতলে একবারে নরেন্দ্র মোদী খুশিতে গুদগুদ হয়ে গেছিল। ট্রাম্প জিতলে নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে হাঁটাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এই ট্রাম্প আর নরেন্দ্র মোদী মিলে। কি উল্লাস, কি আটখানা! হ্যাঁ, ট্রাম্প মোদী, ভাই ট্রাম্পের সাথে মোদীর এমন সম্পর্ক। ঘটনাটা কি হলো, ট্রাম্প ক্ষমতায় আসার পরপরেই প্রথম যে দেশটার সাথে প্রথম যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা হচ্ছে বাংলাদেশ। সেই চুক্তিটার নাম আমেরিকা, সেই চুক্তিটা করছে বাংলাদেশের সাথে। সবচেয়ে বড় একটা ডিল করেছে। বছরে কত হাজার মেট্রিক টন পাঠাবে, এই ফুয়েল পাঠাবে, গ্যাস আমাদেরকে গ্যাস পাঠাবে। ভারতের মুখ, ওই মিডিয়া, এটা নিয়ে আর কোনো আওয়াজ নেই। ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের ট্রাম্পের খুব ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, সে এসে ডক্টর ইউনূসের সাথে 1 ঘন্টা রুদ্ধতার 1 ঘন্টা একদম খুব ক্লোজ মিটিং করেছে। সেটা নিয়ে অনেক জ্বালাপোড়া ভারতের। আমি তো আগেই বলছি, আমাদের সব কিছুতে ভারতের জ্বালাপোড়া। আমাদের এইটাতে জ্বালা, আমাদের ওইটাতে জ্বালা। আমরা যদি টয়লেটে যাই সেটাও জ্বালা, আমরা যদি প্রস্রাব করতে যাই টয়লেটে সেটাও জ্বালা, আমরা যদি টয়লেটে না যাই সেটাও জ্বালা। আমাদের ঘোষণা দিয়েছিল আমাদেরকে যে আমাদেরকে পেঁয়াজ দিবে না, আলু দিবে না, এটা দিবে না, ওইটা দিবে না, ভিসা দিবে না আমাদেরকে। এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। আমার এই ভিডিও শেষের দিকে আপনারা টেনে ভিডিওটা পুরো দেখবেন। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, টেনে দেখবেন না। এই ভিডিওর শেষে দিয়ে একটা ক্লিপ লাগিয়েছি, আমি একটা ক্লিপ দিয়েছি। সেটা আমার কথা না, সেটা ভারতীয় মিডিয়ার কথা, ভারতীয় লোকজনের কথা, ভারতীয় নাগরিকের কথা। তাদের অর্থনীতির অবস্থা কোথায় পড়ে গেছে, কোথায় এসে ঠেকেছে তাদের অর্থনীতির অবস্থা, সেটা ভারতীয় নাগরিকদের কথা, আমার কথা না। তো এটা এখন তাদের সেই হাসপাতাল এখন রুগী পায় না। ভারতের যে সারা ভারতের দিল্লি
বম্বে, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, এগুলা পুরো চেন্নাই, এটা বাংলাদেশ কেন্দ্রিক একটা হাসপাতালের শিল্প গড়ে উঠেছে, ব্যবসা। সে বাংলাদেশের রুগীদের ভরপুর অবস্থায় ছিল, সেই ব্যবসাতে ছিল বাংলাদেশের রুগীরা ভরপুর। কিন্তু সেই ব্যবসা এখন কি, এখন বাংলাদেশের রুগীর অভাবে এই পুরা ব্যবসা ধস। ডাক্তাররা খুব হতাশ হয়ে গেছে, এবং এই ব্যবসা ডাক্তাররা কি করবে, টাকা পয়সা ডাক্তারদের। একটা বাস, একটা ট্রাক, ট্যাক্সির একটা ড্রাইভার বলছে যে আজকে পুরা সকাল থেকে সে একটা ভাড়াও পায় না, যেখানে ভাড়ার জন্য সে তাকে ওয়েট করতে না, একটা ভাড়া শেষ হওয়ার পর আরেকটা ভাড়া এইভাবে বলবে যে আমরা কি খাবো, সে এটা তার কথা। তারপর দোকানের মালিকরা বলতেছে, ব্যবসা একেবারে, একটা মহিলার দেখলাম, আপনার ভিডিও ক্লিপে দেখবে সেটা, সে মহিলা বলছে যে আমরা ব্যবসা একেবারে চলে গেছে, 50%, 60% ডাউন হয়ে গেছে, এইভাবে বলে আমরা টিকতে পারবো না। এবার পুরা ভারতের যে নাগরিকরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করেছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান তুলেছে, তারা আন্দোলনে গেছে, এবং ডাক্তাররা অনশনে গেছে। এবং কলকাতা নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট, যে নিউ মার্কেটের ব্যবসাটা চলতো বাংলাদেশের কাস্টমার দিয়ে, পার্টি দিয়ে এই ব্যবসাটা চলতো, সেই নিউ মার্কেটে এখন তালা ঝোলার মতো অবস্থা। অনেক টাকা সালামি, অনেক টাকা ভাড়া, এইটা দেওয়ার দূরের কথা, ভাড়া তোলা দূরের কথা, চলে না, রুগী কাস্টমার নেই, বাংলাদেশের বন্ধ করে দিচ্ছে, যাচ্ছে না। এখন মানুষ কি করছে, বাংলাদেশের মানুষ ভিন্ন, বাংলাদেশের মানুষের সাময়িক একটা অসুবিধা, কিন্তু এটা কেটে যাচ্ছে। আমাদেরকে চিকিৎসা তোমরা দিবে না, ভালো কথা, চিকিৎসা না দাও আমাদেরকে। এখন ঘটনা কি হলো, চায়নার বড় একটা হাসপাতাল এখানে করবে, তুর্কি একটা হাসপাতাল করবে, বিশাল বড় ধরনের হাসপাতাল করবে, যে এই হাসপাতাল হয়ে গেলে বিদেশে যেতে হবে না বাংলাদেশের রোগীদেরকে, ইন্ডিয়াতে যাওয়ার দরকারই নেই। তারপর কুমিন একটা জায়গা আছে চায়না, তারা আমাদের চিকিৎসার জন্য ওইটা খুলে দিচ্ছে। চীনের চিকিৎসা অনেক বেশি উন্নত, ভারত থেকে অনেক বেশি উন্নত, এটা আমার কথা না। চায়না 10 বছর এগিয়ে আছে প্রত্যেকটা সেক্টরে, চায়না 10 বছর ভারত থেকে এগিয়ে আছে, এটা আমার কথা না। এটা হচ্ছে রাহুল গান্ধী, সংসদে রাহুল গান্ধী এই বক্তৃতা দিয়েছে। রাহুল গান্ধীর কথা যে ভারত আমাদের থেকে প্রত্যেকটা সেক্টরে এগিয়ে আছে, ভারত প্রত্যেকটা চায়না ভারত থেকে প্রত্যেকটা সেক্টরে এগিয়ে আছে, চীন ভারত থেকে প্রতিটা সেক্টরে, এটা রাহুল গান্ধীর বক্তব্য। সেটা রাহুল গান্ধীর, আমরা সেই ভিডিওতে রাহুল গান্ধীর ভাষণটা আমরা দেখছি, কিন্তু এবং নরেন্দ্র মোদীর প্যান্ট খুলে দেওয়ার মতো অবস্থা। নরেন্দ্র মোদী মনে করেছে দিল্লিতে জিতেছে, এটা রাহুল গান্ধী, কংগ্রেস এবং ওই কেজরিওয়ালের এগুলো একটা মিলেমিশে যদি দাঁড়াইতো তাহলে তারা জিততো, এটা তাদের ভুলের পরিণতি। কিন্তু সারা ভারতের অবস্থা, বিজেপির অবস্থা ভালো না সারা ভারত। এরা একটা কট্টরপন্থী, হিন্দুত্ববাদী কট্টরপন্থী একটা দল, এরা মুসলিম বিদ্বেষী। এর নরেন্দ্র মোদী, অমিত শাহ, এরা চরম মুসলিম বিদ্বেষী, মানুষকে সুশ্রুরি দেয়, হিন্দুত্ববাদী মানুষকে ইসলামের বিরুদ্ধে সুশ্রুরি দেয়। তোমরা গরু আমাদেরকে ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে, আমরা তো গরুর মাংস খাই না বলে। বাংলাদেশে এখন স্বয়ংসম্পূর্ণ গরু চাষ হচ্ছে, বাংলাদেশে কাল্টিভেট হচ্ছে, বাংলাদেশে উৎপাদন হচ্ছে গরু আমরা চলছে। কিছু গরু থেকে আসে, বার্মা থেকে আসে, কিছু হচ্ছে নেপাল থেকে। এখন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়েছে, আমরা মনে করবো এখন পাকিস্তান থেকে গরু আসবে। পাকিস্তানে একটু গরু কম খাই আমরা, বাংলাদেশের মানুষ একটু গরু বেশি খায়, তারা খাসি টাসি বকরি টকরি এগুলো বেশি খায়, দুম্বা এগুলো বেশি খায়। তো পাকিস্তান আমাদেরকে আলু দিবে না, চাল দিবে না, আমরা না খেয়ে মরবো। এই শুভেন্দু না খেয়ে মরবে, আমরা না খেয়ে মরবো, আমরা এখন বুকা পেটে, আমাদের খাবার নাই, আমরা না খেয়ে মরবো। এই যে শুভেন্দুর কথাবার্তা, এমন একটা কথাবার্তা সে বলে, আলু দিবে না। আলু পৌঁছছে ভারতের, আলু শেষে পচা আলু এনে শুভেন্দুর বাড়িতে নিয়ে গেছে ইয়েরা, পচা পেঁয়াজ দিবে না, পেঁয়াজ ফেলে দিয়েছে, 3 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে না এখানে। আমাদেরকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না। পাকিস্তান আমাদেরকে জাহাজ ভর্তি, 2টা শিপ ভর্তি আমাদের আলু পাঠিয়েছে, পেঁয়াজ পাঠিয়েছে, এবং বলছে আফগানিস্তান থেকে এখন খেজুর ইম্পোর্ট করবে বাংলাদেশ এই রোজা উপলক্ষে, প্রচুর পরিমাণে খেজুর। আর কি আমরা আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে আসবে খেজুর। তারপর বাংলাদেশে বাংলার মার্কেট পেয়ে গেছে, কোনো সমস্যা নেই। আর আপাতত চীনে গিয়ে ট্রিটমেন্ট করবে। আর কিছু আমাদের বেশিরভাগ যাচ্ছে যাচ্ছে এই মালয়েশিয়া যাচ্ছে এবং ব্যাংককে যাচ্ছে চিকিৎসার জন্য।
খুব বেশি ডিফারেন্স, কিন্তু ইন্ডিয়া থেকে চিকিৎসা ব্যবস্থা চীনের অনেক উন্নত। যারা গেছে তারাই বলে, এটা আমার কথা না, যারা গেছে তারাই বলে চীনের চিকিৎসা ব্যবস্থা অনেক। একজন বাঙালি, সে ক্যান্সার রোগী, সে ভারতে চিকিৎসা করেছে, অনেক টাকা খরচ এবং তেমন একটা ডেভেলপ হয় নাই। সে চীনে গেছে, খরচ একেবারে কম, সবকিছু আপডেট, একেবারে কম খরচ, সবকিছু আপডেট, এবং চিকিৎসা বলছে অনেক বেশি চিকিৎসা তাদের উন্নত। চায়নার চিকিৎসা ব্যবস্থা উন্নত হবে, সেটা হচ্ছে দেশ হিসেবে বল। আর আমাদের সাথে, আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক করব, সেটা আমরা কার সাথে সম্পর্ক করব না করব, তুমি ভারতের এত জ্বালা কেন, সবকিছু তো তোমার এত জ্বালা কেন? আরে নিজের চরকায় আগে তেল দাও। মোদি, তোর তেল, তোর চরকায় তুই আগে তেল দে, তোর চরকাটা তুই ঠিক কর তেল দিয়ে। আমাদের চরকায় তেল দিয়ে, আমাদের চরকায় তেল দেওয়া আছে, এই তেলে চলতেছে আমাদের চরকা। একটা কথা আছে, ভাত ছিটলে কাউর অভাব হয় না। আমাদের তো টাকা আছে, সে টাকা দিয়ে, আরে তোরা কি আমাদেরকে এই বিনা পয়সায় কি চিকিৎসা করস? আমাদের বিনা পয়সায় চিকিৎসা করস? তোরা আমাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করস? বিনা পয়সায় চিকিৎসা করস না তোরা, তোরা আমাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করস না। আমরা পয়সা দিই, তারপর পয়সা বিনিময়ে তোরা চিকিৎসা দেস, সে পয়সা তোদেরকে দিব না। সে পয়সা এখন তোরা পর্যটনের ভিসাও বন্ধ করে, সব ভিসা বন্ধ করে দিছিস, পর্যটনের ভিসা বন্ধ করে দিছিস। হ্যাঁ, পর্যটনের ভিসা তোরা বন্ধ করে দিছিস, লাভ কি হয়েছে তোদের? পর্যটনের ভিসা বন্ধ করে তোদের লাভ কি হয়েছে? পুরো হাহাকার হয়ে গেছে, অর্থনীতির ধস। ভারতের অর্থনীতি $11 বিলিয়ন, $11 বিলিয়ন বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা, সেই ব্যবসা ধস। এই এত বড় ব্যবসা ভারতের কারো সাথে নাই, কারো সাথে নেই। এই নরেন্দ্র মোদীর কারণে, অমিত শাহর কারণে পুরা ধস, বিজেপির কারণে ধস। ভারতবাসীকে অনুরোধ করব, আপনারা এই বিজেপি কট্টরপন্থী বিজেপিকে আপনারা তাড়াতাড়ি নামান। এই ভারতকে যদি আপনাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে। আমরা ভারতের সাথে দুশ্মনী চাই না, আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। সীমান্তে কি করছো তোমরা? অনবরত বিগত এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অনবরত তোমরা হত্যাকাণ্ড চালিয়েছো। সীমান্তে অর্থবন্ধ, ফেলানি একটা মেয়ে নিরাপদ, গুলি করে মারবে কেন ভাই? কে অধিকারটা দিয়েছে তোমাদেরকে গুলি করে মারা? গ্রেপ্তার করো, গ্রেপ্তার করে তোমাদের আইনে বিচার করো। আর ফ্ল্যাগ মিটিং হবে, ফ্ল্যাগ মিটিংয়ে যেটা সেটা তোমরা করবে। একটা আইন আছে না, আন্তর্জাতিক একটা আইন আছে না, বাংলাদেশ তোমার অঙ্গরাজ্য না তো, সেটা ভুলে যা। বাংলাদেশ তোদের অঙ্গরাজ্য না, তোরা ভুলে যা। আর বাংলাদেশের মানুষকে আর দাবাইয়া রাখতে পারবে না, কলোনি না। তোরা দাসী ছিল হাসিনের আমলে বাংলাদেশটা কলোনি ছিল, তোরা কলোনি বানিয়ে রেখেছিস। এখন পারবি না বাংলাদেশকে তোরা কলোনি বানিয়ে রাখতে, সেটা ভুলে যায়। বাংলাদেশকে তোরা কলোনি বানিয়ে রাখতে পারবি। এখানে আমাদের দেশে কোনো রাজনৈতিক দল যদি, আওয়ামী লীগ তো গেছে, জাহান্নামে গেছে, ডাস্টবিনে গেছে। হাসিনের ছবি এখন ডাস্টবিনে আছে, ডাস্টবিনে আছে হাসিনের ছবি। যে রাজনৈতিক আওয়ামী লীগ ইয়ে হয়ে গেছে, আওয়ামী লীগ উঠতে আর পারবে না। যে রাজনৈতিক দল, আমি নাম ধরবো না, যারা ভারতের দালালি করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের পরিণতি হবে, হাসিনার পরিণতি হবে তাদের পরিণতি। আমি বলে রাখলাম, তাদের পরিণতিটা আওয়ামী লীগের পরিণতি, হাসিনার পরিণতি হবে। শিক্ষা নিচ্ছে না আমাদের রাজনৈতিক দলগুলো, শিক্ষা নিচ্ছে না। ইতিহাসের একটা বড় ভুল হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। হ্যাঁ, সেটা আমি বলছি। এখন আমরা পাকিস্তানের সাথে পারমাণবিক ডিলের ব্যাপার স্যাপারও আমাদের সেনাবাহিনী মিস্টার কামরুল, জেনারেল কামরুল সাহেব, উনি একটা টিম নিয়ে, 6 জন না কয়জন একটা টিম নিয়ে গিয়েছিলেন গত কিছুদিন আগে। পাকিস্তানের সেনাপ্রধান জনাব আসিফ সাহেবের সাথে উনি মিটিং করেছে, নৌ প্রধানের সাথে মিটিং করেছে, বিমান বাহিনী প্রধানের সাথে মিটিং করেছে। আর পাকিস্তানের জয়েন্ট চিফ অফ আর্মি স্টাফ জেনারেল, ওনার সাথে, আমার নামটা আমার মনে আসছে না, ওনার নাম হচ্ছে জামশেদ, ইয়াস, ওনার নামটা হচ্ছে জামশেদ, জেনারেল জামশেদ। জেনারেল, যদি আমার ভুল না হয়, যদি ভুল হয় আপনার একটু শুদ্ধ করে দিন। জেনারেল জামশেদের সাথে মিটিং হয়েছে, জয়েন্ট চিফ অফ আর্মি স্টাফ, জয়েন্ট চিফ অফ আর্মি স্টাফের জেনারেল জামশেদ, চেয়ারম্যান জেনারেল জামশেদ সাহেবের সাথে মিটিং হয়েছে। তো এখন আমাদের সাথে, এখন বর্তমানে নৌমহড়াতে, পাকিস্তানের সাথে নৌমহড়াতে বাংলাদেশ নৌবাহিনী ফ্লিট অংশগ্রহণ করছে। সেখানে চীন আছে, সেখানে আমেরিকা আছে, সেখানে ইরান আছে, সেখানে এই অন্যান্য দেশও আছে। তুমি ভারত কি, তোমার দুনিয়াটা শুধু ভারত না, মনে রাখবে ভারত, দুনিয়াটা শুধু ইন্ডিয়া না। দ্য ওয়ার্ল্ড ইজ নট অনলি ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ নট দ্য ওয়ার্ল্ড অনলি। তো এই যেটা বললাম, এখন সামরিক আমাদের সাথে পাকিস্তানের উত্তরোত্তর যে ইয়েটা হচ্ছে, সামরিক যে
আদান প্রদানটা হচ্ছে, যে ভাব বিনিময় হচ্ছে, যে টেকনোলজির আদান প্রদানের ব্যাপারে একটা আমাদের এখানে এই ফেব্রুয়ারি মাসে কয় তারিখ জেনে আসার কথা, পাকিস্তানের সামরিক বাহিনী এসে আমাদের নর্থ বেঙ্গলে একটা ক্যান্টনমেন্টে তারা অবস্থান করবে। 1 বছর তারা আমাদেরকে এক বছর তারা আমাদেরকে কি দিবে, আমাদেরকে ট্রেনিং এগুলি দিবে তারা। 1 বছর তারা ট্রেনিং দিবে আমাদেরকে। এবং আমাদের যে ডেফিসিট আছে, পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার স্টেট, পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ। ভারত ভয় করে পাকিস্তান, চীনের কথা বাদ দিলাম, ভারত চোখ তুলে কথা বলতে পারবে না চীনের সাথে, সেই হিম্মত ভারতের নেই। পাকিস্তানের সাথে পারবে না। আমাদের বর্ডারে যত রংবাজি তাফালিং করে, ভারত তোরে বলি তুই চীন এবং পাকিস্তানের সাথে করে দেখা। আমি বারবার বলছি তোদের হিম্মত শুধু এই ছোট বাংলাদেশকে নিয়ে, কিন্তু বাংলাদেশে পারবি না। বাংলাদেশে অ্যাটাক করলে না তুই বুঝতে পারবি, বাংলাদেশে অ্যাটাক করলে তুই বুঝতে পারবি বাংলাদেশটা কি জিনিস। হ্যাঁ, ইটস নট ইজি। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী এখানে নাস্তা নাবুদ হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। 1971 সালে মুক্তিবাহিনী জিতছে, ভারতীয় সেনাবাহিনী জিতে নাই, মুক্তিবাহিনী জিতেছে। মুক্তিবাহিনী সহযোগিতা নিচ্ছে ভারতের সেনাবাহিনী। অলিগলি কেউ কিছু চিনে না ভারতীয় সেনাবাহিনী, মুক্তিবাহিনীরা সহযোগিতা করেছে 1971 সালে। তো সেটা ভারতের বিজনে, সেটা বাংলাদেশের মোদি মিথ্যা রটনা, মোদি মিথ্যুক একটা মোদি মিথ্যা রটনা করেছে, যে বলেছে যে ভারত জিতেছে, ভারতের সেনাবাহিনী জিতেছে। আরে এটা ভারতের সেনাবাহিনী আমাদের তখন স্বাধীনতা যুদ্ধে সর্বাধানে জেনারেল ওসমানী, ভারতের কাছে আমার প্রশ্ন, জেনারেল ওসমানীকে কেন যখন পাকিস্তানি বাহিনী যখন সারেন্ডার করছে তখন আসতে দাও নাই? কেন আসতে দাও? তোমরা কি, এটা যুদ্ধের অগ্রভাগে ছিল মুক্তিবাহিনী, মারা গেছে মুক্তিবাহিনী, ভারতীয় বাহিনী মারা যায় সামান্য, এটা নেগলিজিবল অ্যামাউন্ট। মুক্তিবাহিনী মারা গেছে। এই যুদ্ধের জিতার পিছনে মুক্তিবাহিনীর অবদান। বাংলাদেশে আপামর জনসংখ্যা 14 কোটি বাঙালি, তখন 7.5 কোটি বাঙালি ছিল। এই 7.5 কোটি বাঙালি গেরিলা যুদ্ধ করেছে এবং সহযোগিতা করেছে, ভারতীয় বাহিনীকে করেছে, মুক্তিবাহিনীকে করেছে সহযোগিতা। মুক্তিবাহিনীর অবদান, বাংলাদেশের অবদান, ভারতীয় বাহিনীর অবদান না। এটা ভারতীয় বাহিনী আজকে জেনারেল ওসমানীকে আসতে দেয়নি, জেনারেল ওসমানীকে সারেন্ডার প্রসেসে আসতে দেয়নি এই ভারত, এই কনস্পারেসি নটোরিয়াস ভারত আসতে দেয়নি। আজকে তোমরা রংবাজি করো আমাদেরকে, তোমরা এই করে ফেলবে, পারমাণবিক কলকাতা থেকে বাটন চাপ দিবে বাংলাদেশ, পারমাণবিক বোমা পুরো বাংলাদেশ শেষ হয়ে যাবে। পারমাণবিক বোমা বেটা নলেজ আছে তোর, একটা পারমাণবিক বিস্ফোরণ যদি বাংলাদেশ ধ্বংস হবে, কিন্তু আশেপাশে ভারতের বিস্তীর্ণ এলাকা নিয়ে ধ্বংস হবে, বিস্তীর্ণ। আর তোমাদের সেই ক্ষমতা নেই, তোমাদের সেই সাহস নেই। ক্ষমতা থাকলেও সাহস নেই তোমাদের, তোমরা পারবো না। তোমাদের পাশে পাকিস্তান সেনাবাহিনী অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশ, ইফ ইউ অ্যাটাক বাংলাদেশ উই উইল অ্যাটাক ইন্ডিয়া, এর সরাসরি বলে দিয়েছে। আর চায়না বসে বসে লেমন জুস খাবে না, চকলেট খাবে না চায়না। চীন বসে বসে চকলেট খাবে না, চকলেট খাবে না। চীন নিয়ে দেবে তোমাদের শিলিগুড়ি করিডোরটা, চীন ডিভাইড করে দিবে, তোমাদের শিলিগুড়ি চীন নিয়ে নেবে, তার চোখ আছে ওইখানে শিলিগুড়িতে। তারপর তোমাদের এই লাদাখে তো তোমরা হেরে গেছিলে তোমরা চীনের কাছে 1963 সালের যুদ্ধে, চীনের কাছে তোমরা লাদাখে হেরে গেছিলে 1963 সালের যুদ্ধে, তোমরা হেরে গেছিলে চীনের কাছে। 63 সালের যুদ্ধে তোমরা কিন্তু চীনের কাছে হেরে গেছে, সেটা তোমরা বলো না। আর তোমার মোদি বলে যে মিথ্যা কথা বলে, ভারত চীন কোনো জায়গা দখল করে, একেবারে মৃত্যুক একেবারে পা থেকে আপাদমস্ত মৃত্যুক। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ একটা জানোয়ারের মতো মানুষ, কিভাবে বলে? আর একটা বিদেশের মানুষকে লটকাইয়া, ঘুষপেটিয়া বলে লটকাইয়া নাকি মারবে, হ্যাঁ লটকাইয়া নাকি মারবে। তোমরা যে ভাষা ব্যবহার করো, আমরা বাংলাদেশের, আমরা ভদ্র, আমরা তোমাদের মতো ওই ভাষা ব্যবহার করবো। আমাদের মন্ত্রী শেখ হাসিনাকে তোমরা রেখে দিয়েছো, রেখে তারে উস্কানি দিচ্ছ। শেখ হাসিনাকে তোমরা উস্কানি দিচ্ছ, উস্কানি দিয়ে শেখ হাসিনাকে আবার এই ভাষণ দিয়েছো, বলো যে এটা দায়িত্ব শেখ হাসিনা। আর রেখে তো দিছো তোমরা বন্দী মনে, সে এখানে একটা খুনি আসামি, তোমরা তাকে ফেরত দিবে না? এটা কোন দুনিয়ার কিসের আইন? তোমরা কিসের শক্তিতে তোমরা দেখো বলটা তোমরা বাংলাদেশের ভিতরে ঠেলে দিয়েছো। বলটা লন টেনিসের যে বলটা, সেটা এখন বাংলাদেশের কোর্টে তোমরা মোদি তুমি ঠেলে দিয়েছো। ভবিষ্যতে তোমাদের উলফার কোনো নেতা যদি বাংলাদেশে এনে আশ্রয় দিবে, এক এক করে দেখাবে বাংলাদেশকে,
তারপর বুঝবে বাংলাদেশ, ইফ ইউ অ্যাটাক দ্য বাংলাদেশ, ইউর ভারত উইল বি ব্রেক, এটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, ফ্র্যাগমেন্ট, যেই টুকরা ভাঙা টুকরা হয়ে যাবে তোমাদের ভারত, টুকরা টুকরা হয়ে যাবে। যে বাংলাদেশে অ্যাটাক করো, বাংলাদেশকে যদি অ্যাটাক করো তোমাদের ভারতটা টুকরা টুকরা হয়ে যাবে। আজকে তোমাদের অর্থনীতি শেষ, অর্থনীতি তলায় পড়ে। বাংলাদেশকে যেটা আঘাত দিয়েছ, বাংলাদেশ জায়গা খুঁজে পেয়েছে। তুরস্ক বাইরে একটা ড্রোন দিচ্ছে, তুরস্ক মিসাইল ফ্যাক্টরি করবে এখানে, পাকিস্তানের মিসাইল ফ্যাক্টরি করবে এখানে, পাকিস্তান থেকে ঠান্ডার F-17 ঠান্ডার যুদ্ধ বিমান কিনছে, তাতে তোমাদের ভয়, আতঙ্কিত তোমরা। হ্যাঁ, এত ভিতর জাত কে তোরা, এত ভিতর জাত কেন তোরা, এত ভিতর জাত কে বল, তোদের মধ্যে এত ভীতি কেন? আমরা বাংলাদেশিরা ছোট দেশ, ভয় করি না, তোদের ভারতকে ভয় করে না। আঙ্গুল উঁচিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তোদেরকে চোখ উঁচিয়ে আঙ্গুল উঁচিয়ে তোদের সাথে টিপ ফর ট্যাট কথা বলছে। তোদেরকে যে শিক্ষাটা দিয়েছে, তুই নরেন্দ্র মোদীকে যে শিক্ষাটা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তোর মনে থাকবে, তো আসলে তোর লজ্জা নেই, শরম নেই। আমার এই ভিডিওর সাথে একটা ক্লিপ আছে, আপনার ক্লিপটা দেখবেন। এটা ভারতীয় মিডিয়া কি বলছে, ভারতীয় জনগণ কি বলছে সেটা স্পষ্ট, সেটা আমার কথা না। এতক্ষণ এগুলো যেগুলো বলেছে এগুলো আমার মুখ থেকে বেরিয়েছে, কিন্তু সেটা ভারতীয় ক্লিপ, আপনারা দেখবেন অবশ্যই। ভারত নিজেকে একটা প্রতিবেশী কোনো একটা দেশের সাথে ভারতের সম্পর্ক নেই, দুশ্মন বানিয়ে রেখেছে এই নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কা ভারতের দুশ্মন, বাংলাদেশ দুশ্মন, পাকিস্তান দুশ্মন, চীন দুশ্মন, মালদ্বীপ দুশ্মন, তারপর এদিকে এই নেপাল দুশ্মন, ভুটান দুশ্মন। ভুটানে এখন ভারতীয় আগে মোজ করতে যেত, এখন ভুটানে মোজ করতে গেলে প্রতিদিন 1200 টাকা দিতে হয় ভুটানকে, ভুটান সরকারকে ট্যাক্স দিতে হয় 1200 টাকা। মজা, তোদেরকে হাত করা পরে যেমন হাত করা পায়ে ইয়ে করে, তোদেরকে আমেরিকা থেকে 10 ঘন্টা জার্নি, তোদেরকে প্রস্তাব পর্যন্ত দেয় না, করতে দেয় না। একটা মুখে দিয়ে একটা বাক্য বেরিয়েছে তোদের। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প তোদের বন্ধু দিছে ভালো করে ঢুকাইয়া। হ্যাঁ, তোরা ইতরা যা, তোদেরকে একবারে তোরা ইতর, তোদেরকে বড় ইতরে পাইছে, তোদেরকে হাত পা বেঁধে দিচ্ছে, লজ্জা নেই তোদের। আমরা ভিডিও গুলো দেখি, সামনে এই ভিডিও আমি প্রকাশ করার চেষ্টা, ক্লিপ হিসেবে প্রকাশ করার চেষ্টা করবো, তোদের যে লজ্জাহীনতা। ধন্যবাদ। গিয়ে ধস নেমেছে ভারতের অর্থনীতিতে, রুপির দরপতন ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। বাংলাদেশিরা বয়কট করায় কলকাতা এখন গড়ের মাঠ, ব্যবসায় লালবাত্তি। নিঃশেষ হওয়ার পথে ভারতের ট্যুরিজম সেক্টর। এই বিজনেসটা বন্ধ করে দেব, একদম পুরোটা ফ্লপ। কিভাবে ব্যবসা চলবে সেটাই আমরা চিন্তা করতে পারছি। হোটেল বাণিজ্যে হাহাকার, ব্যবসায়ীদের না খেয়ে মরার দশা, দেখার কেউ নেই। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। ভিসা সংখ্যাও নেই, যাত্রী নেই, তাই গাড়ি চালানো তো টোটালি লস। বাংলাদেশি রোগীর অভাবে বন্ধ হওয়ার পথে কলকাতার হাসপাতালগুলো, দুশ্চিন্তায় ঘুম হারাম ডাক্তারদের। এগুলো আমার মুখের কথা নয়, বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে ভারত, বিশেষত কলকাতার অর্থনীতির যে কোমর ভেঙে পড়েছে তা নিয়ে এখন মহাচিন্তায় মোদির মিডিয়াগুলোই। চীনের করোনায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটনের অর্থনীতি? কি তাহলে হয়ে উঠতে পারে কলকাতার বিকল্প বাংলাদেশিদের কাছে? জুলাই বিপ্লবে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানোয় ভারতকে ভালোভাবেই দিতে হচ্ছে খেসারত। আমরা গোটা বাংলাদেশে খেতে পারি। ময়ূখের মতো মলম বিক্রেতার মুখরোচক কথা শুনে মনে হতেই পারে মহা সুখে আছে ভারতীয়রা। বাস্তবতা বলছে বাংলাদেশের সাথে বিবাদ বাঁধিয়ে বিপদ বেড়েছে ভারতেরই। পায়ে পাড়া দিয়ে শত্রুতার শাস্তি হাড়ে হাড়েই পাচ্ছে হাড় হাবাতে ভারতীয়রা। বাংলাদেশে নিত্যপণ্যের মূল্য হ্রাসের পরও মোদির গদি মিডিয়া মিথ্যা ছড়িয়ে বাড়িয়েছে বিভ্রান্তি। অবাক করা বিষয়, সেই ভারতে এখন মাছ তরকারির মূল্য বাংলাদেশের দ্বিগুণ, 3 গুণ, এমনকি কোনোটা 4 গুণও। এটা আমার মুখের কথা নয়, এই তথ্য উঠে এসেছে इंडियन एक पॉपुलर क्रिएटर कंटेंट थे। टमाटर प्याज 70 रुपए किलो बिक रहे हैं। गोभी जो कोई मन से खाता भी नहीं है वो भी 100 रुपए किलो पे है। दूध के प्राइसेस हर कुछ महीने में बढ़ते जा रहे हैं और फ्रूट्स तो लग्जरी बन चुके हैं। टेलीविजन न्यूज़ हेडलाइन बेहाल जीडीपी। The inflation forecast has also been raised. ভারতের অর্থনীতিতে ধস, সংসদে তুলছে ঝড়। इनकम टैक्स के द्वारा कॉर्पोरेशन टैक्स से ज्यादा पैसा इस बार देश के मध्यम वर्ग ने दिया। যে দেশের জনগণ থেকে মেইন স্ট্রিম মিডিয়া সবাই পড়ে থাকে অন্যের চরকায় তেল দিতে, তাদের কলসি ফুটো হলে খোঁজ নেওয়ার যে কেউ থাকবে না।
এটাই তো স্বাভাবিক। কিন্তু যুগটা যে তথ্য প্রযুক্তির, খবর তো আর লুকিয়ে রাখা যায় না। আজ ইন্ডিয়ান পত্রপত্রিকার তথ্য দিয়ে প্রমাণ করে দেব বাংলাদেশের পিছে লাগতে গিয়ে কিভাবে পেটে লাথি পড়েছে ভারতীয়দের। দেখতে হবে সম্পূর্ণ ভিডিও, সাথে আছি শেখ আশিক। জুলাই বিপ্লবের শুরু থেকেই বাংলাদেশের বিরুদ্ধে ছিল ভারত। ছাত্রদের বিপক্ষে মিথ্যা খবর প্রচার, যৌক্তিক আন্দোলনকে বিশ্ববাসীর কাছে নেতিবাচক উপস্থাপন করে গোছানো আন্দোলনকে নস্যাতের প্রাণপণ চেষ্টা করেছে মোদির মিডিয়াগুলোই। বর্তমান বাংলাদেশের শুরু থেকেও একই স্ট্যান্ডে মোদিপন্থীরা। একের পর এক মিথ্যা খবর ছড়িয়ে দুই দেশের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে বাজে অবস্থায়। কিন্তু বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে নিজের খোলা গর্তেই পড়েছে ভারত। দুদেশের দাকুমলা সম্পর্কে মুখ দেখাদেখি বন্ধ, কিন্তু ক্ষতিটা কার বেশি হচ্ছে? ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের গত 24 আগস্টের হেডলাইন, বাংলাদেশ ক্রাইসিস সার্চল্যান্ডস অন ইন্ডিয়ান টেররিজম, যার অর্থ বাংলাদেশের সংকটে বিধ্বস্ত ভারতের পর্যটন শিল্প। আর্টিকেলটার একটু নিচে নামলে দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতে আসা পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই 23%। চিকিৎসা ও কেনাকাটার জন্য বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভারত ভ্রমণ করে। দুর্গাপূজা আর বিয়ের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতের সবচেয়ে বেশি লোক ভ্রমণ করে। সেই বাংলাদেশের ভারত গমন এখন 90% কমে গেছে। ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন, বাংলাদেশের সংকট আঘাত করেছে ইন্ডিয়ার পর্যটন খাতে। 90% বাংলাদেশি ভারত আসা বন্ধ করে দিয়েছে। ভারতীয় পত্রিকাটার ওই আর্টিকেলের আরেকটু নিচে নামলে দেখা যায় লেখা আছে গত বছর অর্থাৎ 2023 সালে 9.23 মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে ভারতে। ফলে দেশটার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে 24,707 কোটি রুপি। আর এই টোটাল আয়ের 22%-এরও বেশি এসেছে বাংলাদেশিরা ভারত ভ্রমণের কারণে। অর্থাৎ 2023 সালে বাংলাদেশিরা ভারত ভ্রমণ করায় দেশটার আয় হয়েছে 5,559.75 কোটি রুপি। 2024 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারত ভ্রমণকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশিরাই। আর এখন না খেয়ে মরতে বসেছে কলকাতার হোটেল মালিকরা। ধরুন আমার মোটামুটি 28টা রুম রয়েছে, হ্যাঁ, সেখানে দুজন মাত্র গেস্ট আছে। এক সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, এই যে আমরা বসে আছি, কাজ নেই, আমরা কাস্টমারের জন্য বসে আছি সকাল দিয়ে। পরিসংখ্যান বলছে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসার 70% বন্ধ হওয়ার পথে। সারাদিনে কিরকম সেল ছিল আগে এক সময়? আগে ছিল 50,000 60,000, এখন এখন এক তুলনামূলক ভাবে একদমই কম। এভাবে চললে কতদিন কিভাবে মানুষ চালাবেন? অর্থনৈতিক কাঠামো তো নষ্টই হচ্ছে। ভারতের আরেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ডের হেডলাইন, সরকার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করার পর মেডিকেল ট্যুরিজমের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্ডিয়ান ক্রেডিট এজেন্সি কেয়ারএইসকে সোর্স উল্লেখ করে বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে, ভারতের মেডিকেল ট্যুরিজমের উপার্জনের 50 থেকে 60%ই আয় হয় বাংলাদেশিদের মাধ্যমে। ভারতের মণিপাল হাসপাতালের চিফ অপারেটিং অফিসার কার্তিক রাজগোপাল জানিয়েছেন, বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়ার পর তাদের কলকাতা ও বেঙ্গালুরু শাখার রোগীর সংখ্যা 50 থেকে 60% কমে গেছে। দিল্লির ম্যাক্স হেলথ কেয়ার জানিয়েছে, বাংলাদেশিদের মাধ্যমে উপার্জিত মোট আন্তর্জাতিক আয়ের 50%ই বন্ধ হয়ে গেছে। ভারতীয় হাসপাতালগুলো বাংলাদেশি রোগী হারিয়ে হাহাকার শুরু করে দিলেও আমরা ঠিকই বিকল্প পেয়ে গেছি। ভারতের বোকামির সুযোগটা ভালোভাবেই লুফে নিয়েছে চীন, কিন্তু তা দেখেও কান্নাকাটি শুরু করে দিয়েছে ইন্ডিয়ান মিডিয়াগুলোই। কলকাতার বদলে কুনমিং, বাংলাদেশিদের স্বাস্থ্য উদ্ধারে ভারতীয় ভিসার বদলে কি এবার চীনা ভিসার চাহিদা বাড়তে চলেছে? The closing up of ties between Bangladesh and China. 2023 সালে ভারত বাংলাদেশের কাছ থেকে রপ্তানি আয় করেছিল $11.25 বিলিয়ন। ওই সময়ের ডলার রেটের হিসেবেই সেটা ছিল 1,22,000 কোটি টাকা। সেই এক্সপোর্টের ব্যবসাও এখন প্রায় বন্ধ। আমাদের দেশে পেঁয়াজ এখন 40 টাকা কেজি। তারা আমাদের কাছে মাল না বেচলেও ঠিকই সবজি তরকারি মশলা নিজেরাই উৎপাদন করছি। আবার পাকিস্তান থেকে আমদানি করলেও তাদের গায়ে জ্বালা। পাকিস্তান থেকে জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে, কিন্তু সেই জাহাজে কি রয়েছে? আমরা আমদানি করবো, অর্থাৎ নগদ টাকা দিয়ে পণ্য কিনবো। সেটা কার কাছ থেকে কিনবো, কত দাম দিয়ে কিনবো, তা আমাদের একান্তই রাষ্ট্রীয় ব্যাপার। সেটা দেখার দায়িত্ব অন্য কারো নয়। কিন্তু এখানেও ভারতীয়দের চুলকানির শেষ নেই।
কার কাছ থেকে আমরা পণ্য কিনছি, কোন দেশের জাহাজ আমার দেশের বন্দরে নোঙর করছে, এ নিয়েও ভারতীয়দের কান্নাকাটি। এখানে আসল কারণটা কি জানেন? টাকা হলে মালের অভাব নেই, কিন্তু কেউ যদি তার উৎপাদিত পণ্য ভালো দামে বিক্রি করতে না পারে তখন কিন্তু ব্যবসায় লাল বাতি। শুধুই কি একটা সেক্টর? পড়াশোনার জন্য ভারতের দার্জিলিং এ প্রতি বছর প্রচুর শিক্ষার্থী পাড়ি জমাতো। সেই খাত থেকেও ভারতের বছরে 500 কোটি টাকার উপরে আয় ছিল, তাও এখন বন্ধ প্রায়। ভারতের পরিবর্তে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন পড়াশোনার জন্য ইউরোপে পাড়ি জমাচ্ছে। হিসাব ক্লিয়ার, শিক্ষার্থীরা আগের চেয়ে 1000 গুণে উন্নত জায়গায় পড়াশোনার সুযোগ করে নিচ্ছে। সেখানে পড়তে গিয়ে পার্ট টাইম কাজ করে কেউ কেউ রেমিটেন্সও পাঠাচ্ছে দেশে। মাঝ দিয়ে ভারতের আয়টা বন্ধ হয়ে গেল। তাহলে এই সম্পর্ক নষ্ট হওয়ায় লাভটা বেশি কার হলো আর ক্ষতি চাই বা কার? আপনাদের কি মনে পড়ে শিলিগুড়ির সেই সব হোটেল মালিকদের কথা যারা বাহাদুরি দেখাতে গিয়ে ঘোষণা দিয়েছিল বাংলাদেশি পর্যটকের কাছে হোটেল রুম ভাড়া দিবে না? সেই তারাই এখন বাংলাদেশি টুরিস্টের অভাবে না খেয়ে মরছে। তাই তো হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডের মতো পত্রিকায় হেডলাইন হচ্ছে বাংলাদেশি পর্যটকের অভাবে ভেঙে পড়েছে ইন্ডিয়ান হিল স্টেশন শিলিগুড়ির অর্থনীতি। ভারতের অর্থনীতির বিশাল এক যোগানদাতা ছিল বাংলাদেশ। মোদির গদি মিডিয়া আর বিজেপি নেতারা মিলে তার 12টা বাজিয়েছে। বাংলাদেশিরা কিন্তু ঠিকই বিকল্প খুঁজে পেয়ে গেছে। ভ্রমণের জন্য এখন থাইল্যান্ড, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরকে পর্যটকরা বেছে নিচ্ছেন। চিকিৎসার জন্য চীন তো দুয়ার খুলেই দিয়েছে। নিত্যপণ্যের জন্য পাকিস্তান যেমন আছে, তেমনি আমাদের কৃষকরাও উৎপাদন করছেন ভরপুর। কিন্তু ভারতের কি হচ্ছে? ট্রাভেল এজেন্সি আর হোটেল মালিকরা না খেয়ে মরছে। কলকাতার ব্যবসায়ীদের তো সংসার চালানোই দায় হয়ে পড়েছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে গেলে এই ড্রাইভারের কথা শুনে আমার নিজের মনটাও হুহু করে উঠেছিল। হতেই পারে সে একজন ভারতীয়, কিন্তু দিন শেষে তারও সংসার চালাতে হয়। যে নিজে অন্যায় করেনি তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু সেই ভারতীয় যে মোদির ভোট ব্যাংক ভারী করার জন্য বাংলাদেশের বিপক্ষে শত্রুতায় লিপ্ত হয়েছে, তার দুর্দশায় আমার এক ফোঁটাও খারাপ লাগবে না। আজকে বাংলাদেশিরা ভারত ভ্রমণ না করায় ভারতীয়রা কান্নাকাটি করছে। বিশেষত কলকাতার ব্যবসায়ীদের কান্না দেখে খারাপ লাগা আমারও আসতে পারে, কিন্তু আমার সামনে যখন সেই ভিডিও ফুটেজটা ভেসে ওঠে, সীমান্তের শূন্য রেখায় অবৈধভাবে কাঁটাতার নির্মাণ করছে ভারত, কিংবা অবৈধভাবে গুলি করে বাংলাদেশিদের নির্মমভাবে হত্যা করছে ভারতীয় বর্ডার গার্ড, তখন সেই ভারতীয়দের প্রতি আমার এক ফোঁটাও করুণা তৈরি হবে না, হওয়ার কথা নয়। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস, যাদের মেইন স্ট্রিম মিডিয়ায় সারাদিন বাংলাদেশের অর্থনীতি নিয়ে অপপ্রচার প্রপাগান্ডা চালানো হয়, তাদের দেশের অর্থনীতি আজ নড়বড়ে। তাদের দেশের অর্থনীতি আজকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশি লোকজন তাদের দেশে না যাওয়ায়। কলকাতার ব্যবসায়ীদের দেখলে মাঝে মধ্যে আমারও খারাপ লাগে, কিন্তু যখন মনে পড়ে এই ভারতীয়রা বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন বাজে মন্তব্য করে যাচ্ছে, বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে,